আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষা চলছে তার 16ই মার্চের সেকেন্ড শিফটে হওয়া সমস্ত জিকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি তোমাদের এই কারণে এই ক্লাসগুলো করতে বলছি, কারণ যে প্রশ্ন এসেছে সেই টপিকটা কিন্তু আমি তোমাদের সেটা যে টপিক থেকে এসেছে সেই টপিকটা আমি কিন্তু তোমাদের তুলে দিচ্ছি। এই এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, যাদের সামনের পরীক্ষা আছে তোমরা কিন্তু এইখান থেকেই প্রশ্ন পেয়ে যাবা। কেমন? তাই বলছি যে ক্লাসগুলো কিন্তু মনোযোগ দিয়ে করবে। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে চোল সাম্রাজ্যের সময় ব্রাহ্মণদের দান করা জমি নিম্নলিখিত কি নামে পরিচিত ছিল? তা ব্রাহ্মণদেরকে যে জমি দেওয়া হতো সেটা ব্রাহ্মণ দেও নামে পরিচিত ছিল। দেখো, যে ব্রাহ্মণদের ধর্ম শিক্ষা ও সামাজিক কাজের জন্য দেওয়া হতো যে জমিটা তাকে বলা হতো ব্রাহ্মণ দেও জমি। আর মন্দিরের পূজা বা পরিচালনার জন্য যে জমি দান করা হতো সেটাকে দেবদান বলা হতো। স্থানীয় প্রশাসন বা কৃষকদের জন্য যে জমি দান করা হতো সেটাকে শালভোগ বলা হতো। সামরিক বা সৈন্যদের খরচের জন্য যে জমি দান করা হতো সেটা ভিল্লা নবগাই বলা হতো। এই প্রশ্ন এসেছিল যে ভারতে প্রাথমিকভাবে ডায়ার্কি ব্যবস্থা কোন আইনের অধীনে চালু হয়েছিল? তা সেটা ভারত সরকার আইন 1919 এর দ্বারাই ডায়ার্কি ব্যবস্থা কিন্তু চালু হয়েছিল। তা আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। যে দেখো, প্রথমেই আসে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। তা এই আইনের দ্বারা ভারতে প্রথমবার মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী চালু হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909 ভারত সরকার আইন 1919 অনুযায়ী ভারতে প্রদেশে প্রথমবার তোমার এই ডায়ার্কি ব্যবস্থা চালু হয়। ভারত সরকার আইন 1935 দ্বারা প্রাদেশিক স্বায়ত্ত শাসন চালু করা হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো, পিটের ভারত শাসন আইন, যেটা তোমার হচ্ছে 1784, তার দ্বারাই ব্রিটিশ সরকার বোর্ড অফ কন্ট্রোল গঠন করতে পেরেছিল ভারতের প্রশাসন নিয়ন্ত্রণ করতে। কেমন? চলে আসি, দেখো, চ্যাটার অ্যাক্ট 1813, তার দ্বারা ভারতে ব্রিটিশ বাণিজ্যের একচেটিয়া অধিকারটা বাতিল করা হয়। তারপরে দেখো, চ্যাটার অ্যাক্ট 1833 দ্বারা ভারতে গভর্নর জেনারেলের পদ সৃষ্টি করা হয়। চ্যাটার অ্যাক্ট 1853 দ্বারা তোমার এই প্রথমবার খোলা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে নিয়োগে শুরু করা হয়েছিল। আর একটা দেখে নাও যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, বলতে পারো ভারত সরকার আইন 1858 দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান এবং ভারতের তোমার হচ্ছে শাসন ব্রিটিশ ক্রাউনের হাতে যায় এই আইনের দ্বারা। দেখো, এই প্রশ্ন এসেছিল যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পাকিস্তান থেকে ভারতে অভিবাসী ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার দেওয়া হয়? তো সেটা হচ্ছে ধারা 6। কেমন? দেখো, ধারা 5-এ কি বলছে? যে সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতে বসবাসকারী ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করতে হবে। ধারা 6-এ বলছে যে পাকিস্তান থেকে ভারতে আগত অভিবাসীদের নাগরিকত্বের অধিকার দিতে হবে। ধারা 7 বলে যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিল কিন্তু পরে আবার ভারতে ফিরে এসেছে তাদের নাগরিকত্বের বিধান দিতে হবে বা নাগরিকত্ব দিতে হবে। ধারা 8 বলে যে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার বিধান। আর 9 নম্বর ধারায় রয়েছে কেউ যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে সে ভারতীয় আর নাগরিক হিসাবে থাকবে না। কেমন? দেখো, ধারা 10 বলে যে নাগরিকদের নাগরিকত্বের অধিকার অব্যাহত থাকবে। 11-তে রয়েছে সংসদ তোমার এই নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে, যার দ্বারাই তোমার এই ভারতের নাগরিকত্ব সম্পর্কিত যে আইনটা সিটিজেনশিপ অ্যাক্ট তোমার হচ্ছে 1955, সালটা মাথায় রাখবে তাহলেই হবে। কেমন? দেখো, এই প্রশ্ন এসেছিল যে গুপ্ত সাম্রাজ্যের সময় সামন্ত শব্দটি মূলত কাদের জন্য ব্যবহৃত হতো? বলো। তা বলবা যে অধস্তন আঞ্চলিক শাসক বা ভাসালদের জন্যই কিন্তু তোমার এই সামন্ত শব্দটি ব্যবহৃত হতো। দেখো, গুপ্ত যুগে গুপ্ত পরবর্তী সময়ে সামন্ত বলতে অধস্তন আঞ্চলিক শাসক বা ভাসাল বোঝানো হতো। সামন্তরা সম্রাটকে কর ও সৈন্য প্রদান করত। গুপ্ত যুগে সামন্ততান্ত্রিক তোমার ব্যবস্থার সূচনা হয়েছিল। সামন্তরা নিজেদের অঞ্চলে আংশিক স্বাধীনভাবে শাসন করত কিন্তু সম্রাটদের অধীনে থাকতো। দেখো, গুপ্ত যুগে প্রশাসনের প্রধান কেন্দ্রটি ভুক্তি হিসাবে বা প্রদেশ হিসাবে পরিচিত। ভুক্তির শাসকদেরকে বলা হতো উপারিক, মাথায় রাখবে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ। আর প্রদেশের নিচে তোমার নিচের প্রশাসনিক একক যেটা ছিল সেটাকে বিষয়ও বলা হতো। বিষয়ের প্রধানকে বলা হতো বিষয়পতি। গুপ্ত যুগে ভূমিদান প্রথা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ব্রাহ্মণদের দেওয়া করমুক্ত ভূমিকে বলা হতো অগ্রহার। গুপ্ত প্রশাসনের অনেক পদ বংশানুক্রমিক হয়ে পড়েছিল। দেখো, গুপ্ত যুগে গ্রাম প্রশাসনের প্রধান ছিল গ্রামিক। কেমন? আর গুপ্ত যুগে সামন্তরা ধীরে ধীরে স্বাধীন শক্তিশালী আঞ্চলিক রাজায় পরিণত হয়। এই সামন্তবতা পরবর্তী মধ্যযুগীয় ভারতের সামন্ততন্ত্রের ভিত্তি গড়ে তোলে। দেখো, এই প্রশ্ন এসেছিল যে স্পেকট্রাম গঠন মূলত কোন আলোকীয় ঘটনার একটি উদাহরণ?
তা এখানে অপশন দেখা মাত্র সঙ্গে সঙ্গে বলবো দাদা যে আলোর বিচ্ছুরণের একটা ঘটনা, মানে বলতে পারি যে আলোর বিচ্ছুরণ, যে সাদা বর্ণের আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে পরে 7টি রঙে বিচ্ছুরিত হয়ে যায়, সেটাকেই স্পেকট্রাম বলা হয়। তাহলে বলবা সঠিক উত্তর দাদা আলোর বিচ্ছুরণের একটা ঘটনা। তাই এবার দেখে নাও, একটু হালকা করে রিভিশন করে নাও। দেখো আলোর বিচ্ছুরণ হলো কি দাদা, ওই সাদা আলো বিভিন্ন রঙে বিভক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ, তাই না? বা বলতে পারো যে আমরা যে হচ্ছে তোমার যে রামধনু দেখি, সেটাও কিন্তু আলোর বিচ্ছুরণের একটা ঘটনা। তা প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলে 7টি রঙে ভেঙে যায়, সেটাই হচ্ছে স্পেকট্রাম তৈরি করে, অর্থাৎ আলোর বিচ্ছুরণের একটা ঘটনা। আর আর এই ঘটনা প্রথম ব্যাখ্যা করেন কে? আইজ্যাক নিউটন, মাথায় রাখবে। আলোর বিক্ষেপণটা দেখো যে আলোর কণা বায়ুমণ্ডলে ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলি কণা রয়েছে তার সাথে ধাক্কা খেয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে, সেটাই হচ্ছে বিক্ষেপণ, বিচ্ছুরণ নয়, বিক্ষেপণ। কেমন? যেমন আকাশের রং আমরা নীল দেখি, তোমার হচ্ছে বায়ুমণ্ডলে তোমার হচ্ছে আকাশের রং নীল দেখি কেন? কারণ বায়ুমণ্ডলে যে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা রয়েছে তাতে আলোক রশ্মি, মানে সূর্য থেকে আলোক রশ্মি এসে সেই কণার মানে বাধা পেয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বা বিক্ষিপ্ত হয়, সেই জন্যই, তাই না? দেখো প্রতিফলন বিষয়টা কি? আলো কোনো পৃষ্ঠে পড়ে আবার একই মাধ্যমে ফিরে যায়, সেটাই হচ্ছে আলোর প্রতিফলন। যেমন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজের ছবি দেখতে পাও, এটা একটা প্রতিফলন। দর্পণের ক্ষেত্রে আমরা প্রতিফলন দেখি, তাই না? দেখো প্রতিসরণ হলো আলো এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে বেঁকে যায় বা বলতে পারো যে তির্যকভাবে যায়, তখন কিন্তু সেইটাকে বলা হয় প্রতিসরণ। যেমন জলের মধ্যে, গ্লাসের মধ্যে একটা পেন্সিল বা চামচ রাখলে সেটা মানে বাঁকা মনে হয়, এটা আলোর প্রতিসরণের একটা ঘটনা। চলো, এই প্রশ্ন এসেছিল যে কোন সাংবিধানিক সংশোধনী আইনের অধীনে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে বোডো, ডোগরি, মৈথিলি ও সাঁওতালি ভাষা যুক্ত করা হয়েছিল? আগের দিন আমরা পড়ে নিয়েছি, আগের শিফটের ডিটেলসেই সঙ্গে সঙ্গে বলবো দাদা 92তম সংবিধান সংশোধনী, যেটা 2003 অনুযায়ী। অপশন গ আমাদের সঠিক উত্তর। ডিটেলস তুলে নিই, কারণ আগের শিফটে কিন্তু আমরা করে নিয়েছি, ডিটেলসের মধ্যেই পেয়ে যাবা। দেখো শরীরের টিস্যু ও অঙ্গ মেরামত এবং নতুন কোষ গঠনের জন্য প্রাথমিকভাবে কোন পুষ্টি উপাদানের প্রয়োজন? তা বুঝতেই পারছো যে টিস্যু এবং অঙ্গ মেরামতের জন্য বা নতুন কোষ গঠনের জন্য আমাদের প্রোটিনের প্রয়োজন, তাই না? তা একটু ছোট্ট করে দেখে নাও যে শরীরে টিস্যু মেরামত ও নতুন কোষ গঠনের প্রধান পুষ্টি হচ্ছে উপাদান হলো প্রোটিন। প্রোটিনকে তোমার বলা হয় যে বডি বিল্ডিং ফুড, বা বলতে পারো শরীর গঠনকারী খাদ্য। প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড, প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। মানবদেহে প্রায় 20 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড শরীর হচ্ছে তোমার নিজেই তৈরি করতে পারে না, তাই আমাদের কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন। যার জন্য আমরা কি প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, এই সমস্ত প্রোটিন জাতীয় খাবার খাই। এগুলো সবই কিন্তু প্রোটিনের উৎস। কেমন? শিশু ও কিশোরকালে বৃদ্ধি ও বিকাশের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন শরীরের এনজাইম, হরমোন, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। প্রোটিনের অভাবে কৃশতা এবং বলতে পারো যে দুর্বলতাও কিন্তু দেখা যায়। দেখো কার্বোহাইড্রেট আমাদের শক্তি উৎপাদনকারী খাদ্য। চর্বি বা ফ্যাট শক্তি সঞ্চয়কারী খাদ্য। প্রোটিন দেহ গঠন ও টিস্যু মেরামতকারী খাদ্য। ভিটামিন হচ্ছে দেহের প্রতিরক্ষামূলক বা নিয়ন্ত্রক খাদ্য বলা হয়। আর খনিজ লবণ হলো দেহের বৃদ্ধি ও বিভিন্ন শারীরবৃত্তিক যে কাজ আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, বা নিয়ন্ত্রণকারী খাদ্য তোমার হচ্ছে খনিজ লবণ, মানে বিভিন্ন মশলাপাতি বলতে পারো। আর জলের মধ্যে জল বলবা যে দেহের রাসায়নিক বিক্রিয়া ও পরিবহন প্রক্রিয়ার জন্য অপরিহার্য উপাদান। চলে আসো, এই প্রশ্ন এসেছিল যে উইন্ডোজ বা তোমার হচ্ছে ডকুমেন্টে সমস্ত আইটেম বা টেক্সট নির্বাচন করতে কোন শর্টকাট ব্যবহার করবে? দেখো টেক্সট নির্বাচন করতে তুমি কি ব্যবহার করবে? বলবা যে Ctrl+A আমাদের টিপতে হবে, মানে সিলেক্ট করতে সমস্ত কিছু। যদি আমাদের টেক্সট নির্বাচন মানে সিলেক্ট করতে হয়, তাহলে Ctrl+A আমাদের টিপতে হবে। এবার দেখো আমি কিন্তু আগের ক্লাসে তোমাদের ডিটেলস বলে দিয়েছি কোনটায় কি শর্টকাট আছে, কেমন পেয়ে যাবো আগের ক্লাসে। দেখো এই প্রশ্ন এসেছিল যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মন্ত্রীদের জ্যেষ্ঠতার বা বলতে পারো উপর থেকে নিচের সঠিক ক্রম কি? ওপর থেকে নিচের বলেছে, তাহলে ওপর থেকে নিচের বলে মন্ত্রী পরিষদের সবার উপরে রয়েছে প্রধানমন্ত্রী, তাই না? প্রধানমন্ত্রীর নিচে রয়েছেই তোমার হচ্ছে মন্ত্রী পরিষদের যে মন্ত্রী থাকেন তিনি, তার নিচে রয়েছেন প্রতিমন্ত্রী। বলবা অপশন গ আমাদের সঠিক উত্তর। কেমন? দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য উদ্ভিদের ক্লোরোফিলের কেন্দ্রে মূলত কোন ধাতব উপাদানটা পাওয়া যায়? তা আমরা পড়ে নিয়েছি যে ক্লোরোফিলের মধ্যে কি থাকে? ম্যাগনেসিয়াম ধাতু বিরাজমান পাওয়া যায়। দেখো সালোক সংশ্লেষ হলো উদ্ভিদদের খাদ্য তৈরির একটা প্রক্রিয়া। সমস্ত প্রকারের সবুজ উদ্ভিদ, কিছু শৈবাল বা কিছু ব্যাকটেরিয়া কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। কোথায় ঘটে? ওই পাতায় যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোপ্লাস্টেই কিন্তু সালোক সংশ্লেষটা হয়। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে। সালোক সংশ্লেষের জন্য কি কি প্রয়োজন হয়? সূর্যালোক, জল এবং কার্বন ডাই অক্সাইড, এগুলো কিন্তু দরকার হয়। আর কি উৎপন্ন হয় সালোক সংশ্লেষের ফলে? গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হয়। সালোক
সংশ্লেষ দুটি ধাপ রয়েছে, একটা আলোক বিক্রিয়া আর অন্ধকার বিক্রিয়া, তাই না? আলোক দশা অন্ধকার দশা পড়েছো না? তা এই আলোক বিক্রিয়া ঘটে তোমার থাইলাকয়েডে, আর অন্ধকার বিক্রিয়া ঘটে স্টোমায়। আলোক বিক্রিয়ায় এটিপি এবং এনএডিপিএইচ তৈরি হয়, অন্ধকার বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ তৈরি হয়। স্টোমাটা দিয়ে তোমার হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে এবং অক্সিজেন বের হয়। কেমন? চলে আসো, সাথে আরও কিছু তথ্য দেখে নাও যে জাইলেম জল পরিবহন করে আর ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। আর নীল ও লাল আলো সালোক সংশ্লেষে সব থেকে কার্যকর। সবুজ আলো প্রতিফলিত হয় বলেই আমরা কিন্তু পাতার রঙটা সবুজ দেখি। সালোক সংশ্লেষের হার নির্ভর করে আলো, তারপরে কার্বন ডাইঅক্সাইড এবং তাপমাত্রার উপরে। ক্লোরোপ্লাস্টে গ্রানা এবং স্টোমা থাকে। ক্লোরোপ্লাস্টে গ্রানাতে ক্লোরোফিল থাকে। কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে কিন্তু ক্লোরোফিল পাওয়া যায়। দেখে নাও যে C3C4 এবং CAM উদ্ভিদ সালোক সংশ্লেষে ভিন্ন পথ ব্যবহার করে। সালোক সংশ্লেষ কার্বন ডাই অক্সাইড কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আর গ্লুকোজ থেকে কি তৈরি হয় বলবা? গ্লুকোজ থেকে স্টার্চ ও সেলুলোজ তৈরি হয়। দেখো এই প্রশ্ন এসেছিল যে 2001 থেকে 2011 সালের আদমশুমারির মধ্যে ভারতে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের মধ্যে ব্যবধান কি কমেছে নাকি বেড়েছে? তা 2001 থেকে 2011-র মধ্যে কি হয়েছে? সঙ্গে সঙ্গে ব্যবধান কিন্তু কমে গেছে। পুরুষ আর মহিলার মধ্যে সাক্ষরতার হার কিন্তু ব্যবধান কমেছে। কেমন? তা একটু দেখে নাও যে 2001 থেকে 11 সালে মধ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হার ব্যবধান কমেছে। যেখানে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট সাক্ষরতার হার ছিল 74.04%, যার মধ্যে পুরুষ সাক্ষরতার হার 82.14%, মহিলা সাক্ষরতার হার ছিল 65.46%। এগুলো মাথায় রাখবা, সামনের শিফটের জন্য গুরুত্বপূর্ণ। আর 2001 সালের কথা বললে পরে যদি মোট সাক্ষরতার হার কত ছিল? 64.08%। কেমন? 2001 সালে লিঙ্গভিত্তিক সাক্ষরতার ব্যবধান বেশি ছিল, যা 2011 সালে কমেছে কিন্তু, এটাও মাথায় রাখবা। কেমন? দেখো যদি তোমার এই 2011-র কথা বলি, কেরালা ভারতের সর্বোচ্চ সাক্ষরতার রাজ্য ছিল, বিহার সর্বনিম্ন সাক্ষরতার রাজ্য ছিল। আর 2011 সালে ভারতের লিঙ্গানুপাত কত ছিল? ওই 1000 জন পুরুষে 943 জন মহিলা। আর কেরালায় সর্বোচ্চ লিঙ্গানুপাত ছিল 1000-এ 1084 জন মহিলা। আদমশুমারি প্রতি 10 বছর অন্তর অন্তর পরিচালিত হয়। ভারতের প্রথম সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ আদমশুমারি হয়েছিল 1881 সালে। 2011 সালের আদমশুমারি ছিল ভারতের 15তম আদমশুমারি। আর স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল কবে? 1951 সালে। কেমন? চলে আসো পরের প্রশ্ন। দেখো এটা এসেছিল যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ড তোমার নিম্নলিখিত কোন দ্বীপপুঞ্জে রয়েছে? তা সেটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেমন? দেখো এটা এসেছিল যে নিম্নলিখিতদের মধ্যে কি প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত নন? তা আমরা ভালো মতোই জানি ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। এবার তার সাথে দেখে নাও এই যে মহাদেব গোবিন্দ রানাডে আর হচ্ছে তোমার হচ্ছে আর ভান্ডারকর, তিনিও কিন্তু এই প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন এনারা, কিন্তু এই দেবেন্দ্রনাথ ঠাকুর ইনি কিন্তু প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন না। কেমন? তাহলে বলবে আর.জি. ভান্ডারকর, মহাদেব গোবিন্দ রানা, এটা জি হবে, ঠিক আছে? আর.জি. ভান্ডারকর, তোমার এই গোবিন্দ রানাডে এবং আত্মারাম পাণ্ডুরঙ্গ, এরা কিন্তু প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। দেখো প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বেতে। প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ তোমার এই ব্রহ্ম সমাজ দ্বারা প্রভাবিত হয়েছিল। প্রার্থনা সমাজের প্রধান নেতা ছিল মহাদেব গোবিন্দ রানাডে, আর.জি. ভান্ডারকর, গোপাল কৃষ্ণ গোখলে। মাথায় রাখবে, প্রার্থনা সমাজ একেশ্বরবাদ প্রচার করত। প্রার্থনা সমাজ জাতিভেদ প্রথার বিরোধিতা করত, নারী শিক্ষার পক্ষে কাজ করত, বিধবা বিবাহকে সমর্থন করত। প্রার্থনা সমাজ সামাজিক ও ধর্মীয় সংস্কারের অবদান রেখেছিল, মানে ধর্মীয় সংস্কারের জন্য হচ্ছে আন্দোলন করেছিল। ঠিক আছে? দেখো পরের প্রশ্ন এসেছিল যে বলছে ভারতে পৃথক নির্বাচন ব্যবস্থা কোন আইনের দ্বারা চালু করা হয়? তা পৃথক নির্বাচন ব্যবস্থা একটু আগে কিন্তু আমরা প্রথম না দ্বিতীয় প্রশ্নে কিন্তু দেখে এসেছিলাম যে দাদা তোমার এই 1909-এর যে ভারত শাসন আইন, তার দ্বারাই কিন্তু পৃথক নির্বাচন ব্যবস্থা এটা চালু হয়েছিল। কেমন? ডিটেলস কিন্তু একটু আগেই তুমি দেখে নিয়েছো। বলো নিম্নলিখিত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রের দৌলতাবাদের দুর্গের ভেতরে অবস্থিত নয়? ঠিক আছে, ভালো করে পড়বা। তাই এই আকবরের সমাধি বা বলতে পারো সিকান্দ্রার দুর্গ, এটা কিন্তু তোমার এই দৌলতাবাদের দুর্গের মধ্যে নয়। তাছাড়া কি রয়েছে? চাঁদ মিনার, চিনি মহল, জামি মসজিদ বা জামা মসজিদ, এগুলো কিন্তু রয়েছে। দেখো দৌলতাবাদ দুর্গ অবস্থিত কোথায়? ওই তোমার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়।
আর যেখানে তোমার হচ্ছে মানে এর প্রাচীন নাম ছিল দেবগিরি। কেমন? নির্মাতা হচ্ছে ভিল্লাম্মা ভি, যে যাদব বংশের শাসক ছিলেন আর কি। ওই 1200 শতাব্দীতে নির্মাণ করা হয়। মোহাম্মদ বিন তুগলক 1327 সালে রাজধানী দিল্লি থেকে এই দৌলতাবাদে স্থানান্তর করেছিল। পরে রাজধানী আবার দিল্লিতে ফিরিয়ে আনে। এটি মধ্যযুগের অন্যতম শক্তিশালী দুর্গ ছিল দৌলতাবাদ। কেমন? বৈশিষ্ট্য দেখে নাও, এটা হচ্ছে তোমার এই পাহাড় কেটে দুর্গ তৈরি করা হয়েছিল। চারপাশে গভীর পরিখা ছিল। একমাত্র সরু প্রবেশ পথ ছিল যাতে শত্রু প্রতিরোধের জন্য আর কি। আন্ধারি নামে অন্ধকার টানেল ছিল, যেটা তোমার এই বিভ্রান্ত করা হতো, মানে তোমার হচ্ছে শত্রুদেরকে বিভ্রান্ত করার জন্য আর কি করা হয়েছিল। চাঁদ মিনার, তোমার ওই চাঁদ মিনার হচ্ছে যেটা কি বিজয় স্তম্ভ ছিল চাঁদ মিনার। কেমন? আর হচ্ছে কারাগার হিসাবে ব্যবহৃত হতো তোমার এই চিনি মহল। আর মুসলিম স্থপতিটা ছিল জামি মসজিদ। কেমন? দেখে নাও যে ভারতের সব থেকে অজেয় দুর্গ ছিল এটি। কেমন? আর প্রাকৃতিক ও কৃত্রিম প্রতিরক্ষা মিলিয়ে এটা তৈরি হয়েছিল। আগুন, ধোঁয়া ও গোলক ধাঁধা ব্যবহার করা হতো যাতে শত্রুদেরকে মানে শত্রুদেরকে আর কি বিভ্রান্ত করা যায়। কেমন? দেখো এই প্রশ্ন এসেছিল যে জাতীয় জলপথ 57 বা বলতে পারো NH 57 বা 57 নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে কপিলি। কপিলী নদীর উপর অবস্থিত। দেখো ভারতের প্রথম জাতীয় জলপথ হলো গঙ্গা নদীর উপর রয়েছে NH1, সরি NH বলছি কেন, NW1। তা NW1 অর্থাৎ বলবা যে জাতীয় জলপথ যেটা 1 সেটা হচ্ছে বিস্তৃত হয়েছে প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত। আর NW2 এটা তোমার এই ব্রহ্মপুত্র নদীর উপরে হয়ে রয়েছে। আর 3টা তোমার এই কেরালার ব্যাক ওয়াটারের অবস্থিত। 2016 সালে ন্যাশনাল তোমার এই হচ্ছে ওয়াটারওয়ে অ্যাক্ট অনুযায়ী মোট 111টি জাতীয় জলপথ ঘোষণা করা হয়, যার মধ্যে NW অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়ে 57 যেটা কপিলী নদীর উপর কিন্তু অবস্থিত কোথায় রয়েছে? আসামে রয়েছে। কেমন? মহানদীর ওপরে রয়েছে তোমার এই NW64। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। কেমন? সবগুলো তো এই মুহূর্তে মাথায় রাখা সম্ভব নয়, সেই জন্য যেগুলো বেশ গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু তুলেছি। সাথে দেখে নাও ব্রহ্মপুত্র নদীর উপরে তোমার কিন্তু NW2 ভারতের দীর্ঘতম তোমার হচ্ছে জলপথ। আর ভারতের জলপথ উন্নয়নের জন্য দায়ী সংস্থা হলো তোমার ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে। আর দেখো 4টা দেখে নাও, 4টা তোমার হচ্ছে এই কাকিনাড়া থেকে পুদুচেরি পর্যন্ত বিস্তৃত। 5-এর কথা বললে যেটা ব্রাহ্মণী নদীর উপর, ব্রাহ্মণী ও মহানদীর ডেল্টা অঞ্চলের উপরে অবস্থিত। আর 16 বা NW16 কথা বললে সেটা হচ্ছে বরাকর হবে। ঠিক আছে, বরাকর নদীর উপরে অবস্থিত। পরের প্রশ্ন এসেছিল, দেখো যে 2025 সালের ডিসেম্বরে কোন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য ভারত ও তোমার হচ্ছে লাইবেরিয়ার মধ্যে একটি তোমার হচ্ছে সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল? তা সেটা হচ্ছে ওষুধের মান উন্নয়নের জন্য বা বলতে পারো যে ফার্মাকোপিয়ার জন্য। ঠিক আছে, অপশান খ আমাদের সঠিক উত্তর। দেখে নাও, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, চলে আসো যে পরের প্রশ্ন এসেছিল যে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে অবস্থিত ঘন সাদা হলুদ মেঘগুলো মূলত কোন অ্যাসিড দ্বারা তৈরি? সেটা আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড দ্বারা তৈরি, তাই না? তো দেখে নাও অ্যাসিড ক্ষারক সম্পর্কে একটু তথ্য নিয়ে নাও। যে পদার্থ জলে H+ আয়ন দেয় সেটাই অ্যাসিড, আর যেটা OH- আয়ন দেয় সেটা ক্ষারক। আর pH স্কেল আছে, যেখানে 0 থেকে 7 পর্যন্ত যার মান রয়েছে। 7 হলে পরে সেটা নিরপেক্ষ, 7-এর থেকে যদি দাদা কম হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিডিক, আর 7-এর থেকে বেশি হলে সেটাকে আমরা ক্ষারীয় বলবো। শক্তিশালী অ্যাসিডগুলোর কি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড রয়েছে। দুর্বল অ্যাসিডের মধ্যে বলতে পারো অ্যাসিটিক অ্যাসিড, তাই না? শক্তিশালী ক্ষারকের কথা বললে সোডিয়াম হাইড্রক্সাইড, তারপরে পটাশিয়াম হাইড্রক্সাইড। দুর্বল ক্ষারকের মধ্যে রয়েছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। চলে আসো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় কি বলে, মানে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, যেখানে লবণ আর জল তৈরি হয়। অ্যাসিড নীলকে লাল করে দেয়, ক্ষার হচ্ছে লালকে আবার নীলে ফিরিয়ে আনে। ঠিক আছে, তারপর দেখো ফেনলফথ্যানিল, এটা তোমার হচ্ছে কৃত্রিম তোমার হচ্ছে নির্দেশক, যে কিনা তোমার ওই অ্যাসিডে বর্ণহীন থাকে আর ক্ষারকে গোলাপি হয়ে যায়। মিথাইল অরেঞ্জ একটা কৃত্রিম নির্দেশক, যে কিনা তোমার ওই হচ্ছে অ্যাসিডে লাল আর ক্ষারকে হলুদ হয়ে যায়, মাথায় রাখবে। চলে আসো যে পরের প্রশ্ন, দেখো যে 2025 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানে কত মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ তোমার হচ্ছে পুনাত সাংচু 2 জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছিল? তা সেটা হচ্ছে 1020 মেগাওয়াটের, 1020 মেগাওয়াট। কেমন? বলছে সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর 90তম রাষ্ট্রীয় সদস্য হতে চলেছে? সেটা হচ্ছে তুলুভু। ঠিক আছে, বা সরি তুভালু, দেখে নাও তুভালু। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের 90তম সদস্য হয়েছে।
পরের প্রশ্ন এসেছিল যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি সংসদের উপর মানে উভয় কক্ষে বিশেষ ভাষণ প্রদান করতে পারেন? তার সঠিক উত্তর কি হবে? ধারা 87, মাথায় রাখবে, ধারা 87। দেখে নাও যে 80 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাজ্যসভা গঠনের কথা, লোকসভা গঠন 81-তে, 83-তে সংসদের মেয়াদ, ঠিক আছে, 85-তে রাষ্ট্রপতির সংসদ আহ্বান ও স্থগিত করতে পারেন, 86-র মাধ্যমে রাষ্ট্রপতির সংসদের বক্তৃতা দেওয়ার অধিকার রয়েছে, 87-তে রাষ্ট্রপতির বিশেষ ভাষণের কথা বলা হয়েছে, 88-তে মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সংসদে বক্তৃতার অধিকারের কথা বলা হয়েছে, 101টা গুরুত্বপূর্ণ দ্বৈত সদস্যপদ নিষিদ্ধর কথা বলা হয়েছে, 102-এ সদস্যদের অযোগ্যতা সম্পর্কে বিধান রয়েছে, 105-এ সংসদ সদস্যদের বিশেষ অধিকারের আর কি বিধান রয়েছে, 107-এ তোমার এই বিল প্রবর্তন ও পাশের পদ্ধতি, 108 তোমার এই যৌথ অধিবেশনের সঙ্গে জড়িত। কেমন? এই প্রশ্ন এসেছিল যে 2005 সালে গ্রামীণ জীবিকা নিরাপত্তা বৃদ্ধি এবং ভারতের অদক্ষ কারিক শ্রমের জন্য আইনি গ্যারান্টি প্রদানের জন্য কোন প্রধান আইন বা পরিকল্পনা পাশ করা হয়েছিল? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন। অপশন খ আমাদের সঠিক উত্তর। দেখে নাও, গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো অবশ্যই পড়বা। দেখো, তোমার এই রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর দ্বারা 6 থেকে 14 বছর বয়সীদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার সঙ্গে জড়িত আর কি। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 দ্বারা দরিদ্রদের কম দামে খাদ্যশস্য দিতে হবে, যার মাধ্যমেই আর কি মিড ডে মিল এবং ICDS অন্তর্ভুক্ত রয়েছে এই আইনের মাধ্যমে। পরীক্ষায় প্রশ্ন এমন দেবে যে নিম্নলিখিত কোন আইনের মাধ্যমে মানে কোন আইনের দ্বারা মিড ডে মিল অন্তর্ভুক্ত, কোন আইনের মধ্যে আর কি, বুঝতে পারছি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, সেটা হয়ে যাবে যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013। তার সাথে দেখে নাও যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, যেখানে বছরে 100 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়, এটাই কিন্তু তোমাদের প্রশ্ন এসেছে। দেখো বলছে কি মেইনটেনেন্স হচ্ছে অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007-এর দ্বারা বলা হয়েছে যে সন্তানদেরকে বলা হয়েছে তার বাবা মায়ের হচ্ছে ভরণ পোষণ বাধ্যতামূলক করবে আর কি। তারপরে দেখো যে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961 দ্বারা পণ নেওয়া, তারপরে পণ নেওয়া দেওয়া এই সমস্ত আর কি অপরাধ বলে এর মধ্যে আর কি রাখা হয়েছে। তারপর দেখো প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক তোমার হচ্ছে ভায়োলেন্স অ্যাক্ট 2005-এর দ্বারা শারীরিক, মানসিক, অর্থনৈতিক নির্যাতন সবই কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে এই আইনের মাধ্যমে। আর দূরে দেখে নাও যে পস্কো অ্যাক্ট 2012 দ্বারা কি বলা হয়েছে? 18 বছরের নিচে শিশুদেরকে যৌন নির্যাতন থেকে সুরক্ষা দেওয়ার সঙ্গে জড়িত। তারপরে দেখো এই আইনটা যে তোমার হচ্ছে মাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 দ্বারা কর্মরত মহিলাদের তোমার এই হচ্ছে তোমার কি কর্মরত নয়, গর্ভবতী মেয়েদেরকে আর কি 26 সপ্তাহের মাতৃকালীন ছুটি আর কি, ঠিক আছে। তার সাথে দেখে নাও যে এই প্রশ্ন এসেছিল যে 2023 সালে ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে কোন রাজ্যে একটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়? তা সেটা হচ্ছে সিকিমে। মাথা রাখবা যে 2023-এর ভারী বৃষ্টির কারণে বা বন্যার কারণে সিকিমে তোমার ওই হচ্ছে একটা বিশাল বড় জলবিদ্যুৎ কেন্দ্রটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বলছে নিম্নলিখিত কোন কমিটির সভাপতিত্ব প্রধানমন্ত্রী করেন না? তো দেখো, প্রধানমন্ত্রী কোন কমিটির সভাপতিত্ব করে না? রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি, এটা কিন্তু সভাপতিত্ব করে। অর্থনৈতিক বা মন্ত্রিসভা নিয়োগ, এইগুলো কিন্তু প্রধানমন্ত্রীর সভাপতিত্বেই হয়, কিন্তু সংসদীয় বিষয় মন্ত্রিসভা কমিটি কিন্তু এটা কিন্তু প্রধানমন্ত্রীর সভাপতিত্ব হয় না। অপশন গ আমাদের সঠিক উত্তর হবে। দেখো, এরকম একটা প্রশ্ন এসেছিল যে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করে বলো যে কোনটা সঠিক। বলছে রিসাইকেল বিনে মুছে ফেলা ফাইলগুলি স্টোরেজ থেকে সম্পূর্ণরূপে সরানো হয়। 2 নম্বর বলছে যে মাই কম্পিউটার বা আমার কম্পিউটার থেকে ডকুমেন্টস ফাইল .txt এটি অন্যান্য একটা ঠিকানা বোঝায়। তা এখানে দেখো প্রথমটা বলছে যে রিসাইকেল বিনে মুছে ফেলা ফাইলগুলো স্টোরেজ থেকে সম্পূর্ণরূপে সরানো হয় না, এটা কিন্তু ঠিক নয়। কারণ রিসাইকেল বিনে থাকলে কিন্তু তোমার সেটা কিন্তু স্টোরেজ নিয়েই রাখছে, সেটাকে আমরা আবার কিন্তু মানে ফিরিয়ে আনতে পারবো, তাই না? তা এটা কিন্তু সঠিক বলছে না। যদি আমরা রিসাইকেল বিন থেকে একদম শিফট প্লাস ডিলেট টিপে দিই বা বলতে পারো যে শিফট প্লাস ডিলেট টিপলে পরে কিন্তু পুরোপুরি স্টোরেজ থেকেই বাদ হয়ে যাবে, ঠিক আছে, তখন আর সেটাকে পাওয়া যাবে না। তাই এটা কিন্তু ঠিক বলছে না। আর এটা কিন্তু ঠিক বলছে, কারণ আমাদের একটা ঠিকানা পেতে গেলে আমার কম্পিউটার থেকে ডকুমেন্ট থেকে ফাইল .txt, তাহলে আমরা কিন্তু একটা ঠিকানা পাবো আর কি, বুঝতে পারছো? তাহলে বলবা যে 2 নম্বরটা কেবল সত্য, মানে 1 মিথ্যা 2 সত্য। চলে আসো একটু দেখে নাও যে কোনো ফাইল ডিলেট
করলে সেটি সরাসরি মুছে যায় না, সেটি রিসাইকেল বিনে চলে যায়। তারপরে ফাইলের ডেটা তখনও হার্ড ডিস্কে থাকে, তাই চাইলে পরে রিস্টোর করে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারা যায়। যদি শিফট প্লাস ডিলেট চাপো তাহলে পরে সরাসরি স্থায়ীভাবে ডিলেট অথবা রিসাইকেল বিনে গিয়ে যদি তুমি এমপিএইচটি রিসাইকেল বিন করো তাহলেও কিন্তু ফাইল সাধারণভাবে রিকভার করা যাবে না, আর ফিরিয়ে আনা যাবে না আর কি, ঠিক আছে। তা দেখো কম্পিউটারে একটি ফাইল কোথায় আছে তার সম্পূর্ণ ঠিকানা হচ্ছে মাই কম্পিউটারে গিয়ে ডকুমেন্টে গিয়ে ফাইলের হচ্ছে নাম লিখে তোমার ওই হচ্ছে .txt দিলে পরেই চলে আসবে। দেখো এই প্রশ্ন এসেছিল যে নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত এনইআর জেলা এসডিজি সূচক 2023-24 দ্বিতীয় সংস্করণ অনুসারে সর্বাধিক শীর্ষস্থানীয় জেলা এবং সামগ্রিক উন্নত দিক থেকে কোন রাজ্য কিন্তু প্রথম স্থানে রয়েছে সেটাই আর কি জানতে চাইছে। তো এখানে বলছে যে সঠিক উত্তর হবে মিজোরাম। কেমন? হ্যাঁ মিজোরামই হবে, একটু দেখে নিও। হ্যাঁ, প্রশ্নটার অ্যান্সারটা আমার অতটা মাথায় নেই, ভুলে গেছি, 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্স তো মিজোরামই হবে মনে হয়, দেখে নিও এটা। চলে আসো এই প্রশ্নটা বলছে দেখো রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির অধীনে নিচের কোনটি গান্ধীবাদী নীতির উপর ভিত্তি করে তৈরি? বলো বস। আগের দিন মানে আগের শিফটে আমি তোমাদের কিন্তু একদম পরপর যে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিটা পুরোটা কিন্তু যে 3টে পার্ট রয়েছে সেগুলো কিন্তু আমি ভালো মতো তোমাদের বুঝিয়ে দিই, মানে পড়িয়ে দিয়েছি। তাই সঙ্গে সঙ্গে বলবো যে গান্ধীবাদী নীতির মধ্যে আমরা 4টে অপশন দেখলেই বলবো যে কুঠির শিল্পের উন্নয়ন, এটা হচ্ছে গান্ধীবাদী নীতির মধ্যে পড়ছে। আগের শিফটে একদম ডিটেলস আছে, পড়ে নিতে পারো সেখান থেকে। এই প্রশ্ন এসেছিল যে জাতিসংঘের কোন সংস্থা প্রাথমিকভাবে নগরায়নকে তার মূল পরিমিতি হিসাবে বিবেচনা করে এবং টেকসই নগর উন্নয়নের জন্য দায়ী? সেটা কোন সংস্থার কথা এখানে বলা হয়েছে, তা সেটা হচ্ছে জাতিসংঘ আবাসস্থল বা বলতে পারো ইউএন হ্যাবিটেট, যেটা হচ্ছে তোমার এই নগরায়ন ও টেকসই নগর উন্নয়নের সঙ্গে এই সংস্থাটা জড়িত। আর দেখে নাও ইউএনডিপিটা হচ্ছে HDI প্রকাশ করে। ইউনিসেফ শিশু কল্যাণের সঙ্গে যুক্ত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করে। ও তোমার WHO এটা হচ্ছে বিশ্ব সংস্থা, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আর কি বলা হয়। আর FAO যেটা খাদ্য কৃষির একটা সংস্থা। আর ILO যেটা শ্রমিক অধিকার। আর WFP খাদ্য সহায়তা। আর হচ্ছে UNEP এটা পরিবেশ সুরক্ষার সঙ্গে জড়িত। এই সমস্ত সংস্থাগুলো কিসের সঙ্গে জড়িত এগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো। দেখো এই প্রশ্ন এসেছিল যে কোন ধরনের টাচ স্ক্রিন প্রযুক্তিতে 2টি স্তর ব্যবহার করা হয় যা অপরিবাহী বস্তু ব্যবহার করে চাপ প্রয়োগ করলে পরে সংযোগ স্থাপন করে এবং স্পর্শ শনাক্ত করে? তা সেটা কী হবে সঠিক উত্তর? যে দাদা রেজিস্ট্যান্ট টাচ স্ক্রিন, অপশন খ আমাদের সঠিক উত্তর। এই ছিল তোমাদের 16ই মার্চের সেকেন্ড শিফটে আসা যেগুলো প্রশ্ন আমি পেয়েছি সেগুলোই তোমাদের মাঝে আলোচনা করলাম। আর এই এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে নিও। টেলিগ্রামে PDF দিয়ে দিচ্ছি, সেখান থেকে PDF তুলে কিন্তু 2-3বার রিভিশন করে নাও। আর আজকে আমি আরও 2-3টে ক্লাসের মাধ্যমে আজকের যে মানে 17 তারিখের এবং 16 তারিখের আরেকটা শিফট সেগুলো কিন্তু করে দেবো। সময় পাইনি আজকে সারাদিনে, সেই জন্য লেট হয়ে গেল আনতে। কেমন? যাই হোক সবাই পড়ে নিও, যাদের সামনে পরীক্ষা আছে খুব কাজে লাগবে। দেখো কেমন, রাখছি, জয় হিন্দ।